কেমন কাটলো ডক্টর ইউনূস সরকারের চীন সফর? আসলে চীনের সাথে ডক্টর ইউনূস সরকার কি ডিল করলেন এইবার, এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই ধারাবাহিক দেখানো হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা বড় হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন চীনের সঙ্গে ডক্টর ইউনূসের কি ডিল হলো এবং কেমন কাটলো ডক্টর ইউনূসের চীন সফর। এইবার এই বিষয় নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য জানতে পারবেন, যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। কেমন হলো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের চীন সফর? আমরা নিশ্চয়ই গতকাল খুব মন দিয়ে খেয়াল করেছি তিনি চীন সফরের সময় কী চুক্তি হলো বা কী সমঝোতা স্মারক হলো বা কোনো না কোনো ফর্মে আমরা আসলে কী পেয়েছি সেগুলো নিয়ে প্রচুর আলোচনা ডিবেট করছি এবং আমি অতি উচ্ছ্বাস দেখছি এক ধরনের। প্রশ্ন হচ্ছে, এতটা উচ্ছ্বসিত হবার মতো কিছু কি হয়েছে সফরে? আমি মনে করি না। আমি শুরুতেই বলে রাখছি এবং এটা শুনেই অনেকে ক্ষুব্ধ হয়েছেন আমি জানি। ডক্টর ইউনূস যা করছেন সবই অসাধারণ করছেন। সরি, আমি মনে করি না, পৃথিবীর কেউই সব অসাধারণ করেন না এবং আমি বিশ্বাস করি তিনি যতটা করতে পারতেন, তার সরকার যতটা করতে পারতো তার চেয়ে অনেক কমই পারফর্ম করছেন তারা। কিন্তু ডক্টর ইউনূসের যে ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স, সেটার ভিত্তিতে হয়তো আমরা চীন সফরে অনেক কিছু এক্সপেক্টও করেছি, কিন্তু শেষ পর্যন্ত আমাদের প্রাপ্তি খুব বেশি কিছু হয়েছে বলে মনে হয় না আমার। তারপর একটা প্রাপ্তি তো আছেই। আমি উনি চীনে যাওয়ার দিনই কথা বলেছি, সেটা নিয়ে কথা বলবো। আমরা একটু বিস্তারিত আলোচনা করি, ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে এবং আপনারা যারা দ্বিমত করবেন প্লিজ, গালিগালাজ তো করবেনই, করছেন, কিন্তু একটু আমার যুক্তিগুলোর বিরুদ্ধে লিখবেন প্লিজ, আপনার পয়েন্ট, সো দ্যাট আমি বুঝতে পারি যে আপনি কিভাবে ভাবছেন। আপনার সাথে আমার একমত হতে হবে তা না, আমার সাথেও আপনার একমত হতে হবে তা না। আমরা যে বাংলাদেশটা তৈরি করতে চেয়েছি, আমরা একমত হওয়ার বাংলাদেশ তৈরি করতে চাই, আমরা দ্বিমত প্রকাশের বাংলাদেশ চেয়েছি, কিন্তু আমরা ডিবেট করব, আমরা যুক্তি তর্ক দিয়ে ডিবেট করব। আমি আপনাদের মন্তব্য পড়ি, খুব মনোযোগ দিয়ে পড়ি, এখনও পড়ি। বেশিরভাগই ইদানিং খুবই কঠোর, আমাকে স্টিগমাটাইজ করছেন, গালি দিচ্ছেন, নানান কিছু, এর দালাল তার দালাল বলছেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্লিজ যাদের অন্তত মনে হয় যে আমার এই যুক্তিটা ভুল, এই পয়েন্টটা ভুল, একটু লিখবেন প্লিজ, আমার ভালো লাগবে, আমি আপনাদের অপিনিয়ন জানতে চাই। কি হলো? আমাদের প্রাথমিকভাবে আমাদের সামনে যে খবরটা এসছে যে বাংলাদেশ ও চীনের মধ্যে একটা চুক্তি ও 8টা সমঝোতার স্মারক সই হয়েছে। আমি পড়ছি, চুক্তিটি অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত। অপরদিকে দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে ক্লাসিক সাহিত্য অনুবাদ ও প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বিনিময় ও সহযোগিতা, সংবাদ ও গণমাধ্যম বিনিময়, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে সহযোগিতা সংক্রান্ত সম্মতি। সে খেয়াল করি, প্রথম কথা হচ্ছে সমঝোতা স্মারক ইটসেলফ খুব বড় কিছু না, এটা খুবই ছোট ব্যাপার, এটা এক ধরনের জেন্টলম্যান এগ্রিমেন্ট, এটা কোনো লিগাল ব্যাকগ্রাউন্ড নেই, তবে এমওইউ বা সমঝোতা স্মারকের উপরে ভিত্তি করেও অনেক কাজ করা যায়, যেতে পারে। চুক্তি হয়েছে একটা, খুব সিগনিফিক্যান্ট কিছু না। 5টি যৌথ ঘোষণা দিয়েছে, এর মধ্যে রয়েছে বিনিয়োগ বিষয়ক আনুষ্ঠানিক আলোচনার সূচনা, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চল চালুর ঘোষণা, মোংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ ও একটি কার্ডিয়াক সার্জারি যানবাহন অনুদান প্রদান। এগুলো হচ্ছে যৌথ ঘোষণা। আমরা খেয়াল করব, বৈঠকটা হওয়ার পর প্রেস সচিব আমাদের প্রধান উপদেষ্টার জনাব শফিকুল আলম একটা স্ট্যাটাস দিয়েছেন, তিনি যা বলেছেন অত্যন্ত সফল দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। সব সরকার তার কর্মকাণ্ডকে সফল বলে দাবি করবেন, এটাই স্বাভাবিক। তিনি যা লিখেছেন সেই ব্যাপারে কয়েকটা কথা বলি, এগুলো অনেকেই পাবলিশ করেছে তার ওখান থেকে নিয়ে। উনি বলেছেন যে বৈঠকে বিস্তৃত পরিসরে আলোচনা হয়েছে, ফলপ্রসূ গঠনমূলক আলোচনা হয়েছে। তারা অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। শি জিনপিং বলেছেন বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করবে চীনা উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরে উৎসাহিত করবে, বাংলাদেশের উত্থাপিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চীন ইতিবাচকভাবে বিবেচনা করবে। এর মধ্যে চীনা ঋণের সুদের হার হ্রাস ও পানি সম্পদ ব্যবস্থাপনা সহযোগিতার বিষয় রয়েছে। আমি এই জায়গাটায় আসব। আর কি খবর আসলো? $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। এখানে নিউজ যেটা হলো সেটা হচ্ছে এরকম,
যে 30টা চীনা কোম্পানি বাংলাদেশে এক্সক্লুসিভ চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে $1 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এই বিনিয়োগের প্রতিশ্রুতিগুলো কেমন জিনিস আমরা নিশ্চয়ই জানি। সেটা হচ্ছে প্রচুর প্রতিশ্রুতি এরকম আসে, শেষ পর্যন্ত খুব ক্ষুদ্রাংশ এটার মধ্যে থাকে। আর চায়না সরকারের দিক থেকে বাকি টাকা এসছে। চীন মংলা বন্দর আধুনিকায়ন প্রকল্পের জন্য প্রায় $400 মিলিয়ন ঋণ, চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের উন্নয়নে $350 মিলিয়ন এবং প্রযুক্তিগত সহায়তার জন্য $150 মিলিয়ন দেওয়ার জন্য। মানে সব কিছু আমরা খেয়াল করি, মংলা কেন এটা খুবই সিগনিফিক্যান্ট সেটাও আসবো, কিন্তু চায়না ইকোনমিক জোনের উন্নয়নে $350 মিলিয়ন, এটা তাদের সরাসরি স্বার্থের জায়গা। আর চায়নার ঋণ প্রসঙ্গে একটা কথা এখানেই একটু বলে রাখি, সেটা হচ্ছে চীনের ঋণ আদতে খুবই কম ডিসবার্স হয়। শেখ হাসিনার সময় আমরা এই আলাপ করতাম, কারণ শেখ হাসিনা প্রচুর চায়না অনেক টাকা ঋণ দিয়েছে। 16 সালে আসার পর থেকে শেখ হাসিনা পতনের আগ পর্যন্ত 25, কখনো 27, 28, একটার পর একটা প্রকল্প $30 বিলিয়ন ক্রস করে যাচ্ছে। অথচ গত 9 বছরে শি জিনপিং আসার পর থেকে তার ওই সময়কার 16 সালে তার যে প্রতিশ্রুত অর্থ $20 বিলিয়ন একটু বেশি, তার 1/4 মাত্র ডিসবার্সড হয়েছে 9 বছরে। এটা অবশ্য আবার একটু যোগ করে রাখা ভালো, ভারতের চাইতে এটা ফার বেটার, কিন্তু 9 বছরে 25% ডিসবার্সড হয়েছে। সুতরাং চায়নার ঋণ কী বস্তু আসলে সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি। আর এছাড়াও অপ্রয়োজনীয় প্রকল্প সহ নানান ইস্যু তো আছেই, ওই আলোচনা এখন ঢুকছি না। এখন আরেকটা জিনিস অর্জন আছে, সেটাও একটু বলে রাখি, তারপর আসলে মূল জায়গাগুলোতে যাব। 2028 সাল পর্যন্ত চীনের শুল্ক কোটামুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশ। আমি দেখলাম এটাকে নিয়ে অনেকে খুবই গদগদ দেখাচ্ছেন, কারণ আমরা 26 সালে এটা থেকে আমরা যেহেতু এলডিসি গ্র্যাজুয়েশন হবে, তারপর আমরা এটা পাবার কথা না, কিন্তু ওরা 28 সাল পর্যন্ত বহাল থাকবে। মানে এতে আমাদের নাকি অনেক কিছু হয়ে যাবে। মজার ব্যাপার হলো বাংলাদেশ 2022 সালে 99% জিনিসে চায়নায় এক্সপোর্ট করার ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পেয়েছে। তো তাতে কি হয়েছে, বাংলাদেশ এখনো বাংলাদেশ চীনে $1 বিলিয়ন রপ্তানির মার্ক ছুঁতে পারেনি। 50, 60, 70 গত অর্থ বছরে সম্ভবত $70 কোটি মতো, মানে $1 বিলিয়ন এখনও সে পৌঁছতে পারেনি। সো আমরা ফ্রি ট্যারিফ সুবিধা পেয়েও কিছুই করতে পারি না। এটা 28 না 32 পর্যন্ত থাকবে, না 35 পর্যন্ত থাকবে, এটা ম্যাটার করে না। সো এটা এক্সটেন্ড করবে বলায় আমাদের আদতে খুব বেশি কিছু লাভ হয় না। আমরা তারপরে এক্সপেক্ট করি কোনো একদিন আমরা আমাদের ওখানে রপ্তানির জন্য প্রোডাক্ট যা করতে হয় সেভাবে করতে পারবো, এবং সেটা করলে কাজে লাগবে। কিন্তু এটা অলরেডি আছে এবং এটাকে কাজে লাগিয়ে যে আমরা কিছু করতে পারছি তা না। এটা ইউরোপ আমেরিকার ট্যারিফ ফ্রি সুবিধার মতো না। কারণ হলো ইউরোপ আমেরিকাতে আমরা এই সুবিধাটা নিয়ে $বিলিয়নস, আমাদের রপ্তানির প্রধান পণ্য পোশাক, আমরা এই সুবিধা নিয়ে আমাদের প্রধান রপ্তানি পণ্যটাকে ওখানে পাঠাতে পারছি। ওখানে রপ্তানির ক্ষেত্রে এটা ম্যাটার করে, কিন্তু চীনের ক্ষেত্রে এটা আদতে কিছু ম্যাটার করে না। সেটা এই অর্থে এটাও তেমন কিছু অর্জন না। আমরা অর্জন আসলে কিসেকে দেখতে পারতাম, সেটা হলো দুটো জিনিসকে আমরা অর্জন হিসাবে দেখতে পারতাম বলে আমি মনে করি, খুব বড় হতে পারত। একটা হচ্ছে ঋণের ব্যাপার, যেন শফিকুল আলম লিখেছেন, এটা আমরা মনে করব, আমাদের হয়তো অনেকের মনে আছে, আমাদের আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যখন চীনে গিয়েছিলেন তিনি সেখানেও এই আলাপটা তুলেছেন যে চীনের ঋণের তো দুটো সমালোচনা আছে। তার গ্রেস পিরিয়ড, মানে আপনি একটা প্রকল্পে ঋণ নিলেন, সেটার প্রকল্পের যে আয়ুষ্কাল সেটা গ্রসলি ধরে 4-5 বছর ধরে ঋণের রিপেমেন্ট শুরু হয় তারপর থেকে, এবং তার রিপেমেন্টের টাইমটা কম থাকে। চীনের ক্ষেত্রে এটা কম বেশি আমাদের যেসব ঋণ দিয়েছে 20 বছরের মতো, গ্রেস পিরিয়ডও 4-5 বছর। তো অনেক ক্ষেত্রে যেটা হয়, চীনের ফান্ড ছাড় হতে দেখা গেছে 2.5 বছর 3 বছর লেগে যায়। ফলে যেটা হয়, গ্রেস পিরিয়ডে প্রবলেম আছে এবং তার ঋণ পরিশোধের যে টেনিওর সেটাও শর্ট। সো বাংলাদেশ চেয়েছে এটা 30 বছর হোক, এবং তার যে ঋণের সুদ এটা 2%, 3% বা সার্ভিস চার্জ সহ এটা আরও বেশি হয়ে যায়, এটা 1%-এ নামিয়ে আনার জন্য। পররাষ্ট্র উপদেষ্টার বৈঠকের সময় চীন কিন্তু নীতিগতভাবে এটা বলেছিল যে তারা পরিশোধের সময়টা বাড়াবে, এবং তারা অন্যটা মানে বিশেষ করে সুদের হার কমানোর নিয়ে কোনো আলাপ করেনি। আমরা এবারও দেখলাম যে এখনও পরিশোধের যে টেনিওর সেটাও বৃদ্ধির ঘোষণা চীন দেয়নি, ইন্টারেস্ট তো দূরেই থাকুক। ফলে এটা আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রধান উপদেষ্টার প্রতি যদি খুব দৃঢ় একটা সমর্থন দেখাতে, তো অন্তত এই কাজটা করতে পারতো। চীনের বেসুমার টাকা আছে এবং এটার সাথে কোনোভাবেই জিওপলিটিক্স বা অন্য কিছু জড়িত না, ফলে চীনের জন্য এই স্টেপটা নেওয়া সবচেয়ে ইজি ছিল, কিন্তু চীন এটা নেয়নি। চীন মাহাথির মোহাম্মদ আসার পর মালয়েশিয়ার ক্ষেত্রে কিন্তু এটা নিয়েছিলেন। সো
আমরা এইটুকু অন্তত পেতে পারতাম, কিন্তু আমি দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টার সম্মানে এটুকু কাজও তারা করেনি। এটা আমাদের একটু খোলাখুলি বলতে হবে। আরেকটা জায়গায় তাদের খুব বড় অন্তত বক্তব্যের মধ্যে দিয়ে সিরিয়াসলি তাদের অবস্থান দেখাতে পারতো, সেটা হচ্ছে রোহিঙ্গা সংকট নিয়ে। এই সংকট চীন তৈরি করেছে তার পরিকল্পনায়। আমি এটা নিয়ে দীর্ঘদিন লেখালেখি করেছি। রোহিঙ্গা সংকট হয়েছে আসলে চীনের প্রেসক্রিপশনে, এবং বাংলাদেশের রোহিঙ্গা ঢুকিয়ে দিতে হবে এটা চায়নার প্রেসক্রিপশনে ছিল, এবং শেখ হাসিনা এই রোহিঙ্গাদেরকে গ্রহণ করবেন এই শর্তেই তাদেরকে জায়গা দিয়েছেন চীনের সাথে ডিল, 18 সালের নির্বাচনে যাতে চায়না হাসিনাকে সাহায্য করে এবং তাকে ক্ষমতায় রাখে। ওই ঘটনা কিন্তু 17 সালে হয়েছিল। আমার এটা নিয়ে নিজস্ব হাইপোথেসিস আছে, আমি অনেক আগে বলেছি, দরকার হয় আবার বলবো। যাই হোক, এটা মাসুল আমরা দিচ্ছি, কিন্তু বিদ্যমান প্রেক্ষাপটে যেটা হয়েছে, চায়নাই একমাত্র দেশ যে আসলে এটাকে নিয়ে কাজ করতে পারে। একটা সময় জান্তা পুরো নিয়ন্ত্রণে সব কিছু ছিল, তার উপরে প্রচণ্ড প্রভাব ছিল। সত্যি কথা হচ্ছে চায়নার হাতের পুতুল ছিল জান্তা, সে জান্তাকে দিয়ে করতে পারতো, করেনি। এখন জান্তার বাইরে আমাদের নতুন সংকট যুক্ত হয়েছে, সেটা হচ্ছে আমাদের আরাকান যে অঞ্চলটা আছে, সেটা তাদের যে রাখাইন প্রভিন্স, এটা আগে আরাকান নাম ছিল, তো সেই প্রভিন্স আরাকান আর্মির দখলে আছে। এবং ইন্টারেস্টিংলি এটা নিয়েও আমি আমার এখানে কথা বলেছি অনেক আগে, আপনাদের মনে থাকতে পারে, আপনারা জানেন অনেকে নিশ্চয়ই। সেটা হচ্ছে এই আরাকান আর্মিকেও এখন চায়না পেট্রোনাইজ করে তার সাথে যুক্ত করে ফেলেছে। সো দুই পক্ষের ওপরে চায়নার মারাত্মক প্রভাব আছে, খুবই ইম্পর্টেন্ট প্রভাব আছে। যদি তাই হয়ে থাকে তাহলে চায়না তো পারতো এই ক্ষেত্রে বাংলাদেশকে একটা খুব ভালো পজিটিভ জেস্চার দেখায়নি, সত্যিকার অর্থেই দেখায়নি। এর মধ্যে বাংলাদেশ বরং আমি এভাবে বলবো তার একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, মানে চায়নাকে এটা দিয়ে দেয়া হয়েছে। এটা হলো মোংলা পোর্ট। আর আমি তিস্তা প্রকল্প নিয়েও কথা বলবো। মোংলা পোর্টটা কেউ খুব বড় ক্রেডিট হিসাবে দেখাচ্ছেন যে চায়না এখানে এসছে, এটা খুব ভুল কথা। চায়না এই পোর্টে ইনভলভড হতে খুব সিরিয়াসলি চেষ্টা করেছে বহুদিন ধরে। আমাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনা মোংলা চায়নাকে দিবেন এই সিদ্ধান্ত নিয়েছেন। চায়না আসলে যতগুলো পোর্টে তার প্রভাব রাখা যায় সেই চেষ্টা করছেন, ফলে নিজে পোর্ট তৈরি করতে চেয়েছেন অথবা পোর্ট অপারেট করার চেষ্টা করছেন। চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভটা যেমন স্থলভাগের ওপর দিয়ে যাচ্ছে, তার সমুদ্রের মধ্যে স্ট্রিং অফ পার্লস বলে একটা ব্যাপার আছে, মানে মুক্তার মালার মতো অনেকগুলো পোর্টকে সে একসাথে গেঁথে ফেলতে চায়। সে আমাদের এখানে প্রথম ডিপসি পোর্টটাও করতে চেয়েছিল, যেটা আমাদের সবচেয়ে আইডিয়াল জায়গা হতো সোনাদিয়া। শেখ হাসিনা সেটা সিদ্ধান্ত নিয়েছিলেন, চায়নায় গিয়ে সেই চুক্তি স্বাক্ষর হবে এমন কথাও ছিল, কিন্তু ইন্ডিয়া বেঁকে বসার কারণে শেষ পর্যন্ত বাদ দিয়ে দেওয়া হয় এবং পরে মাতার বাড়িতে পোর্ট হচ্ছে। এবং সেখানে ইন্ডিয়া টাকা পয়সা নেই থাকলেও তার মানসিকতা অতি ছোট লোকের, সে টাকা দেবে না, সে তখন ফাইন্যান্স করার জন্য জাপানকে নিয়ে আসে এবং এখানে এক ধরনের একটা ইকোনমিক জোন তৈরি করে সে তার অবস্থান তৈরি করতে চেয়েছে। ফলে চায়না এখন মোংলাতে খুব ইন্টারেস্টেড ছিল, কিন্তু শেখ হাসিনা 7 জানুয়ারির আমিডামি নির্বাচনের পর ভারতে যখন গেলেন তখন তিনি মোংলা পোর্টও ভারতের অপারেশনে দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তিস্তাও ভারত করবে, এগুলোই আমরা ধারণা করি, তখন এসব নিয়ে আলাপ করেছি। চায়নাকে বিগড়ে দিয়েছিল, কারণ চায়নাকে কোনো রকম কোনো স্ট্র্যাটেজিক জায়গায় কোনো রকম কোনো সাহায্য সরকার করবে না, চায়না সব করে যাবে, এটা তো হয় না। সো মোংলা পোর্টের এখানে চায়না ইনভেস্ট করবে এটা কোনো খবরই না। এবং এটা আমাদের প্রফেসর ইউনূস যাওয়ার আগেই বাংলাদেশে আমাদের চায়নার সাথে এই চুক্তি হয়েছে। আমাদের যিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাল সাহেব, তিনি এটা জানিয়েছেন আমাদেরকে, এবং সেটা এখানে হয়েছে, ওখানে এখন কিছু যোগ করবে এবং এটাকে ক্রেডিট হিসাবে দেখানোর চেষ্টা করছে। এটা কোনো ক্রেডিট না, আই রিপিট, এটা জন্য চায়না বসেছিল টু ইনভেস্ট। একইভাবে চায়না তিস্তা চুক্তির জন্য বসে থাকার কথা। এখন একটা প্রশ্ন আছে, সেটা হলো আমি জানি না যে তিস্তা নিয়ে চুক্তি হয়নি কেন। আমার বিবেচনা বলে দুটো কারণ থাকতে পারে। একটা হলো চায়না, মানে সরকার চাইলেও চায়না নাও চাইতে পারে, কারণ হচ্ছে এই যে একটা চুক্তি হলো, এই সরকারের আয়ু কম বেশি এখন 9 মাস, ডিসেম্বরে হলে আর যদি বাড়িয়েও ধরি 2-3 মাস, 1 বছর সর্বোচ্চ, এরকম একটা সরকারের সাথে তারা চুক্তি করে পরবর্তী সরকার যদি এটা কন্টিনিউ না করেন, প্রশ্ন আসতে পারে। যদিও আমি আপনাদের আগে একদিন দেখিয়েছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মঈন খান যখন চায়নায় গেছেন, তিনি সেখানে বলে এসছেন তারা যদি ক্ষমতায় আসেন তাহলে তারা তিস্তা প্রজেক্ট চায়নার সাথে করবেন। যদি সেটাই হয়ে থাকে, চায়না তো অ্যাসিওর থাকার কথা ছিল যে বিএনপি এটা কন্টিনিউ করবে, তাহলে সরকারের সাথে করবে না কেন? তাহলে আমরা এভাবেও ভাবতে পারি সরকার আসলে তিস্তা প্রজেক্ট নিয়ে সিদ্ধান্ত নিতে চায় নাই, কারণ সরকার সম্ভবত ভয় পাচ্ছে। ভারত এই ব্যাপারে খুবই সিরিয়াস, এবং আমরা খেয়াল করব আমাদের প্রধান উপদেষ্টা মরিয়া হয়ে ভারতের সাথে, যারা মোদির সাথে বৈঠক করতে চাইছেন, মরিয়া হয়ে বলছি
দ্বিতীয়বারও যখন রিফিউজড হয়েছেন, প্রথমবার ইউএনজিএতে সাইডলাইন বৈঠক চেয়েছেন, সাইডলাইন বৈঠক খুবই ছোট ব্যাপার, 10-15-20 মিনিট বসেন, এটাও সে দেয় নাই। এরপর দ্বিপক্ষীয় বৈঠকের জন্য আমাদের প্রধান উপদেষ্টা ভারতে যেতে চেয়েছেন, সেটাও তারা রিফিউজ করেছে, এটা আমাদেরকে প্রেস সচিব জানিয়েছেন। এরপরও আবার বিমস্টেকে চাওয়া হয়েছে, যেটা হয়তো না হলেই ভালো হতো, কিন্তু চাওয়া হয়েছে এগেইন, আমি এটা নিয়ে কথা বলেছি, এটাও রিফিউজড হয়েছে। ভারতীয় পত্রপত্রিকায় বেশ কয়েকদিন আগেই চলে এসছে, এখন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়েও কনফার্ম করা হয়েছে। সো ভারতের ব্যাপারে সরকার একটু হলেও ডিফেন্সিভ পর্যায়ে গেছে বলে আমি ধারণা করি, এবং সেটার কারণ সম্ভবত ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনে প্রচুর ভারতীয় বংশোদ্ভূত লোকজন আছে, এবং ট্রাম্প হয়তো বা তার, অনেকে বলছেন যে ভারতের সাথে ট্রাম্প তার ট্যারিফ নিয়ে একই আচরণ করছেন, তাকে পাত্তা টাত্তা দেবে না, আমার কাছে তা মনে হয় না। ওটা ট্যারিফের কাছে ট্যারিফে করবে, কিন্তু এই অঞ্চলে ভারতকে আবার এক ধরনের তালুকদারি বা আধা তালুকদারি বা মোড়লগিরি করার গ্রিন সিগন্যাল দিতে পারে। উই ডোন্ট নো। ইভেন মংলা বন্দরও যে বাংলাদেশ দিচ্ছে, চায়না এখানে অপারেট করছে, এটাও ভারতের জন্য খুব সুখকর সিদ্ধান্ত না। এই অবস্থানও ভারত খুব সহজে পছন্দ করবে না, কিন্তু বাংলাদেশ এই স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু পাল্টা এগুলো দেওয়ার বিনিময়ে আমি রাদার বলবো চীনের কাছ থেকে তেমন কিছু পাওয়া যায়নি। তাইওয়ান ইস্যু নিয়ে এক চীন নীতির কথা রিইটারেট করে এসছেন, এটা আমরা তো এটা মনে করি, যদিও আমার সামনে যদি পরে আসে ঠিক এক্স্যাক্টলি কোন ভাষায় করেছেন। চায়না 2016 বিএনপি সরকারের সময় বাংলাদেশ যে ধরনের একটা ভাষা ব্যবহার করেছিল, যদিও সেখানে খুব একটা ডিজাস্টারও হয়েছিল, আমাদের হয়তো আমার মনে আছে যে তাইওয়ানের বিজনেস কনসুলেট বাংলাদেশে স্থাপন করা নিয়ে চীনের সাথে প্রচণ্ড সংকট হয়েছিল, কিন্তু সে সময় খুব টাফ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছিল, মানে চায়নার পক্ষে খুবই শক্ত। চায়না এবার, আমি একটা পত্রিকায় দেখলাম যে চায়না এবারও সেটা চেয়েছে, আমি জানি না ঠিক সেই ভাষায় করা হয়েছে কিনা, বাংলাদেশ যদিও সেই ভাষায় হয়তো করতে চায় নাই। এখন যদি সেটাও না করে থাকে, সেটাও একটা ইস্যু হতে পারে, কারণ সামনে তাইওয়ান ইস্যু খুব বড় একটা বিষয় হয়ে দাঁড়াবে, এবং অনেকে ধারণা করেন, এবং আমিও ব্যক্তিগতভাবে এটাকেই সঠিক মনে করি, শি জিনপিংয়ের যে বয়স, যে সময় বলা হয় যে তিনি একটু অফ টপিক হলেও আমরা একটু বলে রাখি, সেটা হচ্ছে শি জিনপিং আসলে তো অমর থাকতে চান, অমর হতে চান। তিনি অলরেডি নিজেকে তৃতীয় ব্যক্তি হিসেবে তার বক্তব্য সংবিধানে ইনক্লুড করা হয়েছে। আমরা অনেকেই নিশ্চয়ই জানি মাও জেদংয়ের পর দেং জিয়াওপিং, অ্যান্ড হি ইজ দ্য থার্ড পারসন, আর কোনো প্রেসিডেন্টের না। এবং উনি এমন ব্যবস্থা করেছেন যে উনি আজীবন প্রেসিডেন্ট থেকে যেতে পারবেন, এবং উনি চান ওনার এই বয়সে, ওনার যে বয়স, ওনার এরপর আসলে বেশি সময় থাকবে না। ওটা মোক্ষম সময় আবার একটা কারণে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যতদিন ক্ষমতায় আছে। কারণ এই আলাপটা প্রচুর আছে, সেটা হলো যদি চীন তাইওয়ান আক্রমণ করে, আমেরিকাকে সরাসরি যুদ্ধে ইনভলভড হবে কিনা। জো বাইডেনকে এই প্রশ্ন যখন বারবার করা হয়েছে, জো বাইডেন কিন্তু বলার চেষ্টা করেছেন যে তিনি করবেন, উনি বলে ফেলতেন কয়েকবারই এটা হয়েছে, পরে আবার হোয়াইট হাউস বলতো না, আমরা এটা মনে করি না, আমাদের অফিসিয়াল অবস্থান ঠিকই আছে। ট্রাম্পের সময় এটা হতে পারে, এবং 2027কে একটা কাট অফ ডেট ধরা হচ্ছে, কারণ ওই সময়ের মধ্যে চায়না একটা অ্যামফিভিয়াস অ্যাটাক বলে, চায়নাকে তো একটা দ্বীপকে ইনভেড করতে হবে, সেই পরিস্থিতিতে যাবে। সো দেয়ার্স আ হাই প্রবাবিলিটি সে মিলিটারিলি এটা করবে, এবং খুব সম্ভাবনা আছে ট্রাম্প আসলে এতে ইনভলভড হবে না। তা যদি হয়ে থাকে, সো তাইওয়ানের ব্যাপারে বাংলাদেশের অবস্থানও তারা তাদের পক্ষে চাইবেন খুব কঠোরভাবে। আমি ভাষাটা দেখব, যদি আবার আমার যখন ভিডিও করছি আমার হাতে আসেনি, যদি আসে আমি সেটা নিয়েও কথা বলতে চাই। সো সেটাও তাদের এই দুজনের মধ্যে যথেষ্ট উষ্ণ সম্পর্ক হওয়ার পথে বাধা হয়েছে কিনা আমি নিশ্চিত নই, সেটাও দেখার ব্যাপার আছে। কারণ অনেক বেশি চায়নার পক্ষে দাঁড়িয়ে কথা বললে ট্রাম্প অন্তত এক্সপ্লিসিটলি, যেটা হচ্ছে আমাদের সামনে যেটা আসছে, চায়নার সাথে অতি খাতির ট্রাম্প আসলে খুব বেশি পছন্দ করবেন না, সেটাও বিপদের প্রশ্ন তৈরি করতে পারে, পরিস্থিতি তৈরি করতে পারে। সো এই ব্যালেন্সিংয়ের কারণে বাংলাদেশ কি, আমাদের প্রধান উপদেষ্টা কি ততটা প্রো চায়না অ্যাটিটিউড দেখান নাই, যে কারণে সি আসলে পছন্দ করেননি, হতে পারে। আবার 9 মাস বা 1 বছর বয়স যার আছে, আর বা আয়ু আছে আর যে সরকারের, সেই সরকারের সাথে আর কতটুকুই বা ডিল করবেন, সেটাও হতে পারে। সব কিছু মিলে আমরা বলবো খুব হাইপ তোলার মতো, খুব আত্মতৃপ্তি পাওয়ার মতো অনেক কিছু হয়নি। নিদেন পক্ষে আমি বলেছি, আবারও বলছি, আগেও বলেছি, ঋণটার ব্যাপারেও যদি একটু টেনিওর বাড়ানো হচ্ছে, ইন্টারেস্ট কমানো হচ্ছে, এইটুকুও যদি হতো, এটা আমাদের জন্য ছোট ছিল না। ইভেন আমরা ডেফার্ড পেমেন্টও যদি পেতাম, ঠিক আছে আমদানি করছো, এটা এতদিন পরে তুমি পে করতে পারো, আমাদের ডলারের ক্রাইসিস মিটে যায় নাই,
অনেক কিছু সদিচ্ছার প্রমাণ হতে পারতো। চায়নার মতো এত বিরাট অর্থনীতির একটা দেশের জন্য এই কাজগুলো করা মোটেও কঠিন ছিল না। চায়না এটা করেনি, চায়না এটা করতে চায়নি, এই সদিচ্ছা তারা দেখায়নি। সো খুব হাইপের কিছু নাই। আমাদের প্রধান উপদেষ্টা গেছেন, ভারতের অখুশি হওয়া সত্ত্বেও গেছেন, ভারত প্রচুর আলোচনা করছে এটা নিয়ে। এটাই আমাদের কাছে অর্জন, যে অনেক হলে আবার এটা হতো যে ভারত মাইন্ড করবে। ভারত মাইন্ড করেছে। ভারতের ভাবটা হচ্ছে আমরা যা ইচ্ছা তাই করবো, তোমাকে আমার কথাই শুনতে হবে, তুমি চুপ করে থাকবা, আমার মান ভাঙিয়ে আমার সাথে দেখা করে তারপর যাবে, এবং যার সময় তোমাকে আমি ব্রিফ করে দেবো ওখানে কি বলবা না বলবা। সেটার বাইরে গিয়ে এটা করেছেন, এটার জায়গাটা এইটুকুই। ওনার যাওয়া ইটসেলফই একটা এক অর্থে বড় ব্যাপার। আমি কয়েকদিন আগে তার যাওয়ার সময়কার ভিডিওতে তাই বলেছি। এটুকুই। আর শুরুতে যেটা বলেছিলাম, আপনারা যদি মনে করেন যে কোনো জায়গায় আমার বক্তব্যে ভুল আছে, আপনারা দ্বিমত করতেই পারেন এবং একটু লিখে জানাবেন, আমি সেটা অপেক্ষা করব। আর ব্যক্তিগত আক্রমণ বা গালিগালাজ আমি প্রায় সময়ই বলি, আমি এটা অ্যাকসেপ্ট করি। আপনারা করবেন, আপনাদের যাদের যাদের করতে ইচ্ছা হয়। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখতে পেয়েছেন, চীন সফর ডক্টর ইউনূসের কেমন কাটলো এবং ডক্টর ইউনূস কী কী ডিল করলেন চীনের সরকারের সাথে, এই বিষয়টা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। এই বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।